কেমন? তাহলে আমরা এমএস অফিসের এমএস এক্সেলে কিছু কাজ দেখব। এই কাজগুলো দেখে রাখলে যখন তোমার এমএস ওয়ার্ডের কাজ শেষ হয়ে যাবে তখন তুমি এই কাজগুলো প্র্যাকটিস করতে পারবা। তাহলে আমরা আগে দেখব যে এক্সেলটা কিভাবে ওপেন করে, সেটা আমরা অনেকে জানি নাকি। স্টার্ট মেনু, অল প্রোগ্রামস, মাইক্রোসফট অফিস, এখান থেকে মাইক্রোসফট এক্সেল। খেয়াল করছো সবাই? আচ্ছা, এভাবে এক্সেল ওপেন করে। এখন এই ফাইলটাকে মূলত নিয়ম হলো আগে সেভ করা। সেভ করার জন্য কি করব? ফাইলে যাব। আমরা ফাইল তো অনেক আগেই সেভ করা শিখছি। এমএস ওয়ার্ডও যে নিয়মে সেভ করে, এমএস এক্সেলও একই নিয়মে সেভ করে। তাহলে এই ফাইল সেভে ক্লিক দিলে আমার এখানে ডকুমেন্টস লাইব্রেরি নামে এই ফোল্ডারে ফাইলটা সেভ হবে। তো আমি এটা ঘুরাইয়া ডেস্কটপে দিলাম, ঠিক আছে। অথবা আমি যদি ই ড্রাইভে দিব, সেখানে ইন দিয়ে সিলেক্ট করে দিলেই হবে। আবার যদি এই ফোল্ডারের মধ্যে ঢুকামো, এখানে ডাবল ক্লিক দিলেও এর মধ্যে সেভ হবে, ঠিক আছে। তাহলে আমি মূলত চাচ্ছি ফাইলটা কোথায়, ধরো আপাতত ডেস্কটপে চাচ্ছি। ডেস্কটপে চাইলে তাহলে ফাইলটার নাম দিতে হবে, আমরা জানি এখানে নাম দিতে হবে। খুব দ্রুত এই কাজগুলো করতে হবে, এগুলা কাজে কোনো সময় নষ্ট করতে না, ঠিক আছে। আচ্ছা, এখানে নাম দিলাম টিটিসি এক্সেল, ধরো টিটিসি এক্সেল ফাইল, ক্লিয়ার। দিয়া এখান থেকে টুলস আছে, এখান থেকে আমরা জানি পাসওয়ার্ড সেট করা যায়, জানি না। এখান থেকে টুলস, এখানে থেকে জেনারেল অপশনস, এখান থেকে আমরা পাসওয়ার্ড দিলাম 1 2 3 ওকে। আবার দিলাম 1 2 3 ওকে। পাসওয়ার্ড সেভ হয়ে গেছে। এখন কি করবো? ফাইলটা সেভ দিলাম। কটা কাজ করলাম? ফাইলের নাম দিলাম, টুলসের থেকে পাসওয়ার্ড দিলাম, এখান থেকে সেভ দিলাম, আর ফাইলের লোকেশন দিলাম। এই একটা জায়গায় 4টা কাজ আছে, কিন্তু এটা মেমোরিতে ঢুকাইতে হবে, ক্লিয়ার। রিমি বলো তো 4টা কাজ কি কি? তবে সেভ ক্লিক করা, রাইট। পাসওয়ার্ড না দিলেও হবে। পাসওয়ার্ডটা আমি এক্সট্রা দেখায় রাখলাম, যে এইভাবে যে কোনো এমএস ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট এক্সেল সবগুলোতে পাসওয়ার্ড সেট করা যাবে। ওই পাসওয়ার্ডটা বারবার লাগবে। আর যদি পাসওয়ার্ড রিমুভ করতে চাও, আবার মনে করো যেখানে গেলা, এই সেভে গেলা, সেভ অ্যাজ করবা। সেভ অ্যাজ করতে যাই, এখানে যা জেনারেল অপশন, এটা মুছে দিবে, ওকে, সেভ, ইয়েস। ধরো এখানে এই যে পাসওয়ার্ড নাই, পাসওয়ার্ড কি হয়েছে? ওখানে ঢুকবা, ওখানে সেভ অ্যাজ করার সময়, তো ওই সেভ অ্যাজ করার ওই ফাইলটা ওপেন করার সময় তো পাসওয়ার্ড চাইবে। পাসওয়ার্ডটাকে ঢুকবা, ঢুকে ওই ফাইলটারে আবার সেভ অ্যাজ করতে যাবা। সেভ অ্যাজ করতে যা, অথবা যদি এইটার দ্বারা আমি আবার দেখাই, এটা ওপেন, এটাকে সেভ অ্যাজ করলাম, জেনারেল অপশন 1 2 3 ওকে, 1 2 3 ওকে, সেভ। তার মানে আমরা এই ফাইলটার উপরেই সেভ করলাম। সেভ অ্যাজ মানে ওই ফাইলের উপরেই কি করব? সেভ করব, ইয়েস দিলাম। তার মানে এখন ওপেন করি, এই যে পাসওয়ার্ড চাচ্ছে 1 2 3, পাসওয়ার্ড চাচ্ছে না, ওপেন করলাম। এখন আমরা চাচ্ছি পাসওয়ার্ডটা উঠিয়ে দিব। তাহলে পাসওয়ার্ডটা উঠিয়ে দিতে চাইলে ফাইল সেভে গেলে তারা মানে সেভ অপশন দিবে না, ওই অপশন আসবেও না। সুতরাং আমার তখন আবার সেভ অ্যাসে দিতে হবে। সেভ অ্যাসে যায়, এখান থেকে টুলস, জেনারেল অপশন, এই যে পাসওয়ার্ড আছে না, এটা মুছে দিবে, মুছে দিয়ে ওকে দিয়ে দিবে, দিয়া তারপরে সেভ দিবে। তারপরে এটা এই ফাইলের ভিতরে কি আপনি সেভ করতে চান? বলে হ্যাঁ, ইয়েস। তখন ওই ফাইলটার উপরে সেভ হয়ে যাবে, ওভার রাইট হয়ে যাবে। আপনার আগে ছিল পাসওয়ার্ড সমৃদ্ধ, পরে যেটা সেভ দিলাম পাসওয়ার্ড ছাড়া, তাহলে ওইটা যে অর্ডার উপরে পড়লো, তার মানে আমার পরেরটা সেভ হবে, আগেরটা মুছে যাবে। তাহলে আমার এই যে এখন কি হলো, এখনো কিন্তু দেখলে এখন পাসওয়ার্ড ছাড়া। তাহলে পাসওয়ার্ড দিলাম, পাসওয়ার্ড বারবার বিরক্তি অনেকের কাছে, আমার কম্পিউটার পাসওয়ার্ড দিব না ফাইলের মধ্যে, ওইটা এইভাবে রিমুভ করা যায়, ক্লিয়ার। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে কি করতে পারি? যে ফাইল কীভাবে সেভ করে, সেভ অ্যাজ করে, পাসওয়ার্ড দেয়,
পাসওয়ার্ড রিমুভ করে। আমি কিন্তু খুব দ্রুত কাজ দেখাচ্ছি। স্যার আমরা যে প্রথমে একটা ফাইল সেভ করছি, সেভ করার পরে ওই ফাইলটাতে আবার কিছু কাজ করছি, আগে যে কাজ করছিলাম তার থেকে আরো একটু বেশি কাজ করছি, কাজ করে তারপর আবার ফাইল সেভ করছি, কিন্তু আগে যেটা থাকবে না, নতুন যেটা কাজ করছি রাইট রাইট, নতুন যেটা করছে ওইটা থাকবে। ওই ফাইলের মধ্যে যদি ওই ফাইল যদি সিলেক্ট করে দেখায় দেয়, যেমন ওই ফাইল আর যে ফাইল আগে নাম দিছিলা, যে জায়গায় লোকেশন আছে ওই জায়গার লোকেশন খুঁজে বের করবা, ওই জায়গায় ফাইলের নাম খুঁজে বের করবা, পরে ওই নামটা সিলেক্ট দেখায় দেবে, তাহলে ওইটার ফাইলের উপরে ওভাররাইট হবে। কথাটা বোঝা নাই? যেমন তুমি যদি মনে করো যে এই ফাইল আবার ওপেন করবা, এই ফাইল ওপেন করলা, কোনটা ধরো ডেস্কটপের মধ্যে থেকে টিটিসি নামে ফাইলটা ওপেন করলা, টিটিসি, এই যে পাসওয়ার্ড চাচ্ছে না 1 2 3, ওকে। এখন এই পাসওয়ার্ড সমৃদ্ধ ফাইলটা তুমি চাইলে টিটিসি, আমি চাচ্ছি এখন কি, আমরা চাচ্ছি কি এখানে কিছু কাজ করব, এখানে কিছু কাজ করলাম। এখন যদি সেভ দেই, ফাইলটা তো সেভ হয়ে গেছে, ফাইলটা সেভ হয়ে গেছে। এখন কোনো কারণে আমরা এই ফাইলটা এখন যে ফাইলের মধ্যে আসিল ওই ফাইলের মধ্যে সেভ অ্যাজ করে ওভাররাইট করব, তাই না? সেভ অ্যাজ করে ওভাররাইট করব। তাহলে ধরো আমাদের এই ফাইলটা সেভ অ্যাজ করতে গেলাম, সেভ অ্যাজ করতে যে আমাদের ফাইলটার নাম হলো এই টিটিসি ছোট হাতে, আর আমরা যেটা করছিলাম টিটিসি বড় হাতে। তাহলে আমরা চাইতেছি এই ফাইলটাকে এই ফাইলটার মধ্যে ওভাররাইট করে দিই। কথা বোঝা নাই? তাহলে আমার ছোট হাতের যে লেখা ফাইলগুলা, মানে এই ফাইলটার নামগুলা, লেখাগুলা এই ফাইলটার মধ্যে ওভাররাইট করে দেবে। তার মানে তখন আমার সেভ অ্যাজ করতে হবে। তাহলে সেভ অ্যাজ করতে গেলে তখন এটাতে টিটিসি এক্সেল ফাইল দিয়ে এখানে তোমার যেহেতু এটা এখানে স্যার সেভ দিয়ে দিলাম। সেভ দেওয়ার পরে এই যে বলছি যে টিটিসি এক্সেল ফাইল অলরেডি এক্সিস্ট, ডু ইউ ওয়ান্ট টু রিপ্লেস ইট, যে তুমি এটা রিপ্লেস করতে চাও, তখন দিয়ে দিলাম ইয়েস। ইউ ক্যান নট সেভ দিস ওয়ার্কবুক উইথ দ্য সেম নেম অ্যাজ অ্যানাদার ওপেন ওয়ার্কবুক অর অ্যাড ইন, চুজ এ ডিফারেন্ট নেম অর ক্লোজ দ্য আদার ওয়ার্কবুক অর অ্যাড ইন বিফোর। ওকে, এখানে বলছে যে এই নামে আরেকটা টিটিসি ফাইল আছে, যার কারণে এই নামে ওভাররাইট হবে না। যদি এই ফাইলটা এখন যদি ডিলিট হয়ে যায়, ডিলিট করে দেই, তাহলে এই ফাইলটা ওপেন করা আছে সেজন্য আমাদের ডিলিট দিবে না, এই ফাইলটাকে ক্লোজ করে নিতে হবে। এই ফাইলটা কি করতে হবে? আগে ক্লোজ করে নিতে হবে। আচ্ছা, আমরা যেটা করতে চাচ্ছিলাম, তো এই ফাইলটা আমরা ওপেন করি, এই ফাইলটা ওপেন করে ধর এই ফাইলটার ভিতরে কিছু কাজ করলাম, এই ফাইলটার ভিতরে কাজ করলাম, কাজ করার পরে এই ফাইলটাকে আমরা আবার কি করতে গেলাম, সেভ অ্যাজ করে এই টিটিসি ফাইলের ভিতরে সেভ করলাম, সেভ করলাম, ইয়েস দিলাম, এই যখন হয়েছে। কথা হচ্ছে নি? এখন তুমি যদি এই ফাইলের মধ্যে যাই লিখবা সেটাই তোমার সেভ হবে, যাই লেখো এখানে সেভ হবে, সেভ হইল। কিন্তু তুমি যদি কোনো কারণে যে আমি একই নামে দুইটা ফাইল রাখবো না, এক নামেই রাখবো, তখন এই ফাইল ওপেন করে যখন তুমি করতে যাবা, ধরো এখানে এটা ওপেন করলা, ওপেন করে এই ফাইলটাকে সেভ অ্যাজ করতে গেলা, ফাইল সেভ অ্যাজ করতে গেলা, সেভ অ্যাজ করতে যাই এখানে তুমি ফাইলটাকে এই টিটিসি এক্সেল ফাইলের মধ্যে সেভ করে দিলা, দিয়ে ইয়েস দিলা, এই যে ওইটার মধ্যে ফাইল সেভ হয়ে গেল। আগে যে ফাইল ডেস্কটপে ছিল আবার নতুন করে লিখলা, সেভ অ্যাজ করলা, সেভ অ্যাজ করলে আবার ওই ফাইলটাই দেখাই দিলে যে নামে ফাইল ছিল, তাহলে ওইটার মধ্যেই আবার ওভাররাইট হয়ে গেল। এখন আমি যা যা লিখছি এখন দেখো সবগুলো আছে। এখন আমি যদি নতুন কিছু লিখি, এগুলো যখন ফাইল, দেখো ফাইল সেভ অ্যাজ টিটিসি, এটা এই ফাইল সিলেক্ট করে দিলাম, সেভ দিলাম, এই যে বলছে রিপ্লেস করবে, বলি ইয়েস, এখন ক্লোজ দিলাম। এখন তুমি ওপেন করো, সবগুলো আছে। ফাইল আছে, ওই ফাইল থাকবে না, না ওই ফাইল আর পাওয়া যাবে, ওটা মুছে যাবে। আর যদি সেভ অ্যাজ করে যদি তুমি অন্য কোনো নাম দাও, তাহলে আগেরটাও থাকবে, পরেরটাও থাকবে। একই নাম দিলে নিবে না। তোমার নাম বলে মনে করো যে নাম কি মাসুমা, তাহলে মাসুমা নামে আর একজন থাকতে পারে, কিন্তু কম্পিউটার যখন আমরা বাস্তবে দেখি মাসুমা নাম 5টাও থাকতে পারে, কিন্তু আমরা তোমাকে আইডেন্টিফাই করি কি দিয়ে, তোমার আইডি দিয়ে অথবা তোমার রোল নাম্বার দিয়ে। সেই জন্যে এরকমভাবে যেরকমভাবে আমাদেরকে চিনতে হয়,
চেনাইতে হয়। আমি ইনস্ট্রাক্টর হিসেবে যেমন তোমাদেরকে একই নাম হইলেও রুল নাম্বারটা চিনতেছি, অথবা বাপের নাম ভিন্ন এটাতে চিনতেছি, অথবা মায়ের নাম ভিন্ন জন্ম সনদ ভিন্ন এটাতে চিনতেছি। মানে যে কোনো জিনিস এক হওয়া যাবে না, আমাকে চিনতে হলে ডিফারেন্ট কিছু থাকতে হবে, ঠিক আছে? যেমন আইডি সবসময় ডিফারেন্ট হয়, আইডি কখনো একই আইডি দুজনকে দেওয়া যায় না, নাম দুজনের নাম একই হতে পারে, কিন্তু আইডি কখনো ডিফারেন্ট হতে পারে না, আইডি কখনো এক হতে পারে না। সেই জন্য আমরা যখন কোনো এই লোক চিনি তখন তার আইডি দিয়ে তাকে চিনি থাকি রুল নম্বর দ্বারা। ক্লিয়ার? এখন এই ক্ষেত্রে আমরা কি করি যে একই নাম কেন স্যার থাকবে না? কারণ আমি যদি তোমাকে একই নামটা চিনতেছি না, তাহলে কম্পিউটার কীভাবে চিনবে? কম্পিউটার একই নামে দুইজনকে চিনে না, সেই জন্য ভিন্ন ভিন্ন নাম থাকতে হয়। বুঝছো কথা? কম্পিউটার ডিজিটাল বাইনারি সিস্টেমে কাজ করে, যার কারণে ও একই নামে দুইটা লোককে চিনে না, সেই জন্য ওর ভিন্ন ভিন্ন নামে চিনাইতে হয়। এটা কম্পিউটারের তৈরি করা হয়েছে এরকমভাবে, সিস্টেমই এরকম। তুমি ইচ্ছা করলেও এখানে তুমি আরেকটা ফাইল যদি দিতে চাও, যেমন নিচে কিভাবে দেখো, আমরা দিছি টিটিসি এক্সেল ফাইল, আগেরটা ছিল শুধু টিটিসি, আগেরটা ছিল কি শুধু টিটিসি, কিন্তু টিটিসি এক্সেল ফাইলের নাম আলাদা, টিটিসি নাম আলাদা। আমি টিটিসি যদি ডটও দেই তারপর আলাদা একটা নাম হয়ে গেল, টিটিসি যদি একটা কোমাও দেই সাথে তাও আলাদা নাম হয়ে গেল। টোটাল কথা ভিন্ন কিছু থাকতে হবে। অক্ষর ছোট বড় হলেও নিবে, কারণ অক্ষর ছোট বড় তো ডিফারেন্ট। অক্ষর ছোট বড় ডিফারেন্ট না, তোমার বড় ভাই আর তুমি কি এক নাকি? অথবা তোমার বড় ভাইয়ের নাম হইলো মাসুম, আর একজনের ছোট ভাই আছে হ্যার নামও মাসুম, দুইটা কি এক হইল? দুইটা তো দুইজন, দুইটা তো দুই গোত্রের, এভাবে ডিফারেন্ট কম্পিউটার। ক্লিয়ার? তাহলে ভিন্ন ভিন্ন নামে সেভ করতে হবে। একই জিনিস তুমি 14 বার সেভ করতে পারো, তবে নাম ভিন্ন হতে হবে। ধরো এই জিনিসটাই আবার তুমি সেভ করবা, তাহলে এই ফাইল সেভ অ্যাজ করলাম, এটা এখন টিটিসি এক্সেল ফাইল নামে আছে, তাহলে আমরা শুধু এক্সেল ফাইল দিলাম, এক্সেল ফাইল দিয়ে সেভ দিলাম। পাসওয়ার্ড দিতে চাইলে এখান থেকে আবার পাসওয়ার্ড দিতে হবে, এক্সেল ফাইল দিলাম, দিয়ে ওকে দিলাম, তাহলে দেখো এই যে এক্সেল ফাইল আসলো, এই যে। হ্যাঁ রাইট স্যার, হ্যাঁ দিছিলেন। আমি তো সেভ করে, আমি পরে মোবাইল নাম্বারটা সেভ করে রাখছি, বুঝছেন না? তো আমি তো জানি আপনি এই নাম্বার দিয়ে ভুলে যাবেন না। জাহিদ মাস্টার ব্রাদার, জাহিদ মাস্টার সেল নাম্বার ইবেলি 01977 47 71 61। হয় এটা পাসওয়ার্ড হলো এইটাই, কিন্তু লাস্টে স্টার না @। আচ্ছা, সেটাই আমি ভুলে গেছি, তো মনে করেন যে স্টার অথবা কি জানি কয়টারে @। আর আপনি তো পুরো নাম্বারই ভুলে গেছেন। আচ্ছা, সেটাই তো দেখলাম, নিজের নাম্বার আর জন্য ফোন দিয়ে কনফার্ম হওয়া লাগে, সেটাই দেখতেছি আমি। বাসার নাম্বার আইন স্টাইলের মতো ভুলে যেতেছেন তখন। হ্যাঁ, আপনি কি এতে আছেন নাকি ল্যাবে? হ্যাঁ, ল্যাবে আছেন নাকি? আচ্ছা ঠিক আছে, ওকে। জি আচ্ছা, ব্যাপারটা বোঝা গেল। তাহলে এই নামেও আছে একই জিনিস, আবার এই যে এই নামে একই জিনিস আছে। ক্লিয়ার? সেই জন্যে একই লেখা ভিন্ন ভিন্ন নামে থাকলেও একই জিনিস ভিন্ন ভিন্ন জায়গায় রাখতে নাই। সর্বোচ্চ একটা ভিতরের ডি ড্রাইভে আর একটা ডেস্কটপে, দুই জায়গায় রাখা উচিত। একই ফাইল যদি 14 জায়গা থাকে কনফিউজড হবে। ক্লিয়ার? আচ্ছা, আমরা এটা তাহলে ক্লোজ করে দেই। আর আমাদের টিটিসি নামে যে ফাইলটা আছে, এই ফাইলটা ধরো আমরা ওপেন করলাম। আচ্ছা, এখানে আমরা নতুন একটা ফাইল নেই, এটাতে বোঝা যাবে না। নতুন একটা ফাইল নিলাম। এই এক্সেলে
প্রতিটা পেজকে এক একটা শিট বলা হয়। শিট 1, 2, 3 এরকম ভাবে বাড়াই, এরকম বাড়াইতে পারে, কেমন? ক্লিয়ার? এভাবে বাড়ানো হয়। এভাবে রাইট বাটন ক্লিক করে রিনেম করা হয়, ফাইলটার নাম দেওয়া হয়। যেমন জানুয়ারি, এটাকে দিলাম ফেব্রুয়ারি। ক্লিয়ার? ঠিক আছে, ফেব্রুয়ারি দিলাম। এরকমভাবে প্রত্যেকটা নাম 12 মাসের নাম এনে দিতে পারবো। তাহলে 12টা শিট নিতে হবে। এভাবে আমাদের কি করতে হয়, ফাইলের নাম চেঞ্জ করতে হয়, শিটের নাম চেঞ্জ করতে হয়। রাইট বাটন ক্লিক করে এটাকে ডিলিট করবো। ধরো ডিলিট করে দিলাম, ইয়েস, ডিলিট হয়ে গেল। শিট 1 নাম্বার ডিলিট, মানে ফাইল নাই, শিটটা নাই। এই সবগুলোকে মিলে বলা হয় ওয়ার্কবুক। আর এক্সেল শব্দের অর্থ হলো দক্ষ বা শ্রেষ্ঠতর। দক্ষ বা শ্রেষ্ঠতর, ইংরেজি এক্সেল শব্দের বাংলা অর্থ হলো এইটা। কেমন? এটা হলো যে কোনো ক্যালকুলেশন করার জন্য, হিসাব নিকাশ বা গণনা করার জন্য, অ্যাকাউন্টিং কাজের জন্য মূলত এক্সেল ব্যবহার করা হয়। মানে যে কোনো সংখ্যা, যে কোনো নাম্বার সুন্দরভাবে সুশৃঙ্খলভাবে সাজানো অথবা সুন্দর ফরম্যাট তৈরি করার জন্য, স্যালারি শিট তৈরি করার জন্য এক্সেল ব্যবহার করা হয়। ক্লিয়ার? আমরা এখানে যে বিষয়টা দেখলাম যে এটা থেকে প্রত্যেকটা পেজকে এক একটা ওয়ার্কবুক বলা হয়, আর পাওয়ার পয়েন্টে এক একটা পেজকে স্লাইড বলা হয়। ঠিক আছে? আর এমএস ওয়ার্ডে এক একটা পেজই বলা হয়। হ্যাঁ, ব্ল্যাঙ্ক পেজ অথবা তোমার লেখা সমৃদ্ধ পেজ হতে পারে। আবার অনেকগুলা পেজ মিলে এমএস ওয়ার্ডে এক একটা ডকুমেন্ট বলা হয়। কথা বলছো? অনেকগুলো পেজ মিলে একটা ডকুমেন্ট হয়, আবার একটা পেজ মিলে একটা ডকুমেন্ট হয়। তার মানে এমএস ওয়ার্ডের এক একটা পেজকে ব্ল্যাঙ্ক পেজ বলা হয়। প্রথম যে পেজটা তুমি নিলে এটা তো ব্ল্যাঙ্কই থাকে, তার মানে তোমার এক্সেলে আসে কি ব্ল্যাঙ্ক পেজ। এমএস ওয়ার্ডে আসে ব্ল্যাঙ্ক পেজ আসে, এক্সেলে আসে ওয়ার্কশিট আসে। ওয়ার্কশিটগুলো 3টা মিলে হয় হলো একটা ওয়ার্কবুক। একটা ডায়েরিতে কয়েকগুলো পাতা থাকতে পারে, ধরো এখানে 3টা পাতা মিলে একটা বই এই এক্সেলে। আর এক্সেলে তোমার 2007 থেকে 2019 পর্যন্ত বর্তমানে মার্কেটে যে অফিস এক্সেল আছে, এমএস এক্সেল যেটা অফিস এক্সেল যেটা বলা হয় মূলত অফিস প্যাকেজের মধ্যে, এটার রো সংখ্যা হইল 10,48,576 আর কলাম সংখ্যা হইল 16,384। এটা হলো কলাম সংখ্যা। প্রত্যেকটা পেজে এরকম প্রত্যেকটা পেজে আলাদা আলাদা এই সংখ্যা আছে। তাহলে এই রো সংখ্যার কত হইল? রো সংখ্যা হইল কত বলছি? 10,48,576। মনে রাখার সহজ উপায় হলো 10,48,576, মনে রাখার সহজ উপায় এইটা। আর কলাম সংখ্যা কত? 16,384, মানে 16,384। এটা মনে রাখার সহজ উপায়। এগেইন এক্সেল 95 এবং এক্সেল 5 থেকে শুরু হয়েছে এক্সেলের ভার্সন মাইক্রোসফট কোম্পানির। এক্সেল 5 থেকে এক্সেল 3 পর্যন্ত। এক্সেল 5-এ রো সংখ্যা ছিল 200, কলাম সংখ্যা ছিল 256 আর রো সংখ্যা ছিল 16,384। আবার হ্যালো শফিক ভাই, ওই যে আমার ল্যাবের যে নেটওয়ার্কের কানেক্টরটা এটা কাজ করতেছে না। হ্যাঁ, আপনার যে পাঞ্চিং করছেন, পাঞ্চিং হয়তো বা কোনো প্রবলেম আছে, এটা ইদানিং প্রবলেম করতেছে। হ্যাঁ, একটু আসেন, এটা এসে কেটে নতুন করে লাগাই দেন। এটা কয়েকটা কানেক্টর নিয়ে এসে। না এখন টোটালি পাচ্ছে না। এই কয়েকদিন পাইল নাড়াচাড়া দিলে, এখন টোটালি পাচ্ছে না। তাহলে বোঝা গেল তাহলে আমি কি বলছি, এক্সেলের
রো এবং কলাম সংখ্যা। ক্লিয়ার? আচ্ছা, এক্সেল 5 এবং এক্সেল 95-এ রো সংখ্যা কত? 16,384। কলাম সংখ্যা কত? 256। এটা লিখছো? নি এক্সেল 5 এবং এক্সেল 95। এক্সেল শুরু হয়েছে এক্সেল 5 দিয়ে, ঠিক আছে? এক্সেল 5 নামে একটা ভার্সন ছিল একদম শুরুর দিকে। এক্সেল 5, এক্সেল 95, এর সংখ্যা কত? আমি কি এটা বলছি না এতক্ষণ? কত? 16,384 রো সংখ্যা। লেখো 16,384। আর কলাম সংখ্যা লেখো 256। এক্সেল 5 এবং এক্সেল 95 লিখছো 256। এখন আবার লেখো এক্সেল 97 থেকে এক্সেল 2003 পর্যন্ত, এক্সেল 95 থেকে এক্সেল 2003 পর্যন্ত কলাম সংখ্যা 256 কলাম সংখ্যা, মানে কলাম একই আছে। আর রো সংখ্যা হইল 65,536। 65,536 লিখছো সাইদ? তারপরে আবার লেখো 2007 থেকে 2019 এবং এক্সেল 395। সাইড লিখতেছে, সাইডের থেকে যাদের মিলে না তাদের মিলিয়ে নিবে। ওই সবাইকে বললে এগুলো ধরতে পারতেছে না, এটা মেমোরি ক্যাপাসিটি একটা ব্যাপার থাকে। ধরো এক্সেল 2007 থেকে 2019 এবং এক্সেল বর্তমানে বাজারে যেটা আসছে 395 সামথিং লাইক দিস। ধরো তুমি 2019 পর্যন্ত ধরো, মানে বর্তমানে বাজারে 2019 পর্যন্ত ধরো আছে। এই পর্যন্ত তোমার রো সংখ্যা লেখো 10,10,48,576। 10,48,76 এটা হলো রো সংখ্যা। আর কলাম সংখ্যা হলো 16,384। কলাম কত? 16,384। এখন যাদের মিলে নাই সাইদের কাছ থেকে ক্লাস শেষে মিলিয়ে নিও, কেমন? আচ্ছা, আমরা এখন চলে যাই। আচ্ছা, এখন আমরা এখানে মাসের নাম চেঞ্জ করলাম। এখানে রাইট বাটন ক্লিক করলে এটাকে নতুন কোনো, যদি ডাইন পাশে কোনো আবার শিট নিতে চাই, আমার ধরো ডাইন পাশে লাগবে, আমার ফেব্রুয়ারি মাস বাদ পড়ছে, অথবা আমার যে কোনো ফেব্রুয়ারি পরে মার্চ মাস বাদ পড়ছে, তাহলে এখানে আমি ইনসার্ট দিব। ইনসার্ট দিলে ওয়ার্কশিট, এই যে ইনসার্টে আয়া পড়ছে, বুঝছো? যেখানে ইনসার্ট দেবো সেখানে একটা নতুন ওয়ার্কশিট আয়া পড়বে। এই যে এটা আসছে, এটাকে নির্ণয় করে এটাকে ফেব্রুয়ারি করলাম। ফেব্রুয়ারি নামে তো একই নাম দিলে নিবে না, কারণ এখানে আর একটা আছে ফেব্রুয়ারি। এই জন্য এটাকে কি করতে হবে? এইটাকে আগে চেঞ্জ করতে হবে। এখানে ধরো 1 দিলাম, এখন তুমি এটাকে চেঞ্জ করে এটাকে লেখো মার্চ, MARCH মার্চ। এটাকে লেখো তুমি রিনেম করে শুধু 1 কেটে দাও, তাহলে ফেব্রুয়ারি। এখন ঠিক আছে না? অনুরূপভাবে এরপরে যদি আর একটা শীট নিতে চাও, মার্চের পরে ইনসার্ট, ওকে। এই মার্চের মাঝখানে একটা শীট দিবে তোমাকে। ক্লিয়ার? যে স্যার এটা তো ভুল হয়েছে, তাই আমি এটা চাচ্ছি না, তাহলে ডিলিট হয়ে গেল। তাহলে এরকমভাবে রাইট বাটন ক্লিক করলে ইনসার্ট করা যায়, ডিলিট করা যায়, রিনেম করা যায়, মুভ করা যায়। যেমন জানুয়ারি নামটা আমি আরেকবার চাচ্ছি, তাহলে মুভ আর কপি, এটাতে ক্লিক দিব, দিয়া জানুয়ারি সিলেক্ট করবো, সিলেক্ট করা আছে ক্রিয়েট কপি, ওকে। জানুয়ারি নামে আরেকটা আছে না, এই পাশে জানুয়ারি আছে, এখানে জানুয়ারি আছে, তাহলে আমি জানুয়ারি নামে 2টা রাখবো না। তাহলে আমি মূলত আমার ডাটা আলাদা দরকার ছিল, আলাদা তথ্য দরকার ছিল, কিন্তু আমি নাম চেঞ্জ করবো। ধরো এখানে ছিল এই ফাইলটা দিব ধরো MDK, আর এই ফাইলটা দিব ধরো চেয়ারম্যানকে, CHAIRMEN, ঠিক আছে? এই ফাইলটা দিব ধরো চেয়ারম্যানকে। ক্লিয়ার? একটা দিব এমডিরে, আর একটা দিব চেয়ারম্যানকে। তাহলে ফাইল কিন্তু একই, কিন্তু একটার মধ্যে কিছু কারেকশন আছে আর একটার মধ্যে কারেকশন নাই। অথবা একটার মধ্যে MDর জন্য ফাইল আলাদা, চেয়ারম্যানের জন্য ফাইল আলাদা।
তাহলে দুইটা ফাইল আলাদা আলাদা। এখন যে স্যার যখন পাঠাবো তখন তো পুরা ফাইল একসাথে চলে যাবে, তখন তুমি এটাকে ধরে তুমি এটাকে সেভ অ্যাজ করবা। সেভ অ্যাজ করে তুমি নতুন একটা নাম দিয়া আলাদা ফাইলটাকে রেখে ফেলাবে। এখন তখন যা দেখবা যে তখন তো এগুলো সবই থাকতেছে, তাই না? তখন তুমি কি করবা, তখন বাকি যাকে যেগুলো আছে সবগুলো ডিলিট করে দিবে। এটা যা আছে সব ডিলিট করে দিবে। তাহলে একটা ফাইলে শুধু একটা ওয়ার্কশিট থাকলো, একটা ফাইলে শুধু একটা ওয়ার্কশিট থাকলো। অনুরূপভাবে চেয়ারম্যানরা যেটা দিবে, এমডিরা যেটা দিবে সেটাও ঠিক একই কাজ করবে। আলাদা সেভ অ্যাজ করবা, সেভ অ্যাজ করে তার নাম এমডি দিবে, বাকি ফাইলগুলো সব ডিলিট করে, বাকি ওয়ার্কশিটগুলো সব ডিলিট করে দিবে। শুধু তখন একটা পেজই থাকো, এই পেজে যা যা থাকে। ক্লিয়ার? এটা হলো তোমার ফাইল কিভাবে একই ফাইল কাজ করছো কিন্তু বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে দিতে হবে, অথবা এডিট করে দিতে হবে, অথবা মডিফাই করে দিতে হবে, অথবা আপডেট করে দিতে হবে। তখন তুমি ফাইল একই একটাকে বেস ধরে বিভিন্ন জায়গায় মুভ কপি করে এরকম বিভিন্ন বিভিন্ন নাম দিয়ে আলাদা আলাদা জায়গায় সেভ করে আলাদা আলাদা জায়গায় পাঠাইতে পারো। তখন ওই ফাইলগুলা ডিলিট করে দিবে, আশেপাশে যেগুলো থাকে ডিলিট করে পাঠাবো, পাশেরগুলো যেন না থাকে। 5টা আমার শিট আছে, আমার 5টা শিট তো দরকার নাই, আমার লাগবে একটা। তাহলে একটা রেখে বাকিগুলা রাইট বাটন দিয়ে ডিলিট করে দিই। ক্লিয়ার? অনুরূপভাবে এখানে আমরা এখন আসি, আমরা কিন্তু এগুলো ফাংশনগুলো সবগুলোর সাথে পরিচিত। এখানে শুধু ডিফারেন্ট হলে একটাই, এখানে যে এক্সেলে সাম, অ্যাভারেজ এরকম কিছু কাউন্ট গাণিতিক অপশন আছে, হ্যাঁ গাণিতিক অপশন আছে, যার কারণে এই বিষয়গুলো আলাদা। এই শর্ট এবং ফিল্টার আলাদা, ফাইন্ড এবং সিলেক্ট আমাদের ইয়েতেও ছিল, MS ওয়ার্ডেও ছিল। আর বাকি জিনিসগুলো সবই মোটামুটি একই। এখানে আমরা সব এগুলো MS ওয়ার্ডে দেখে আসছি। বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, এটা বড় করে, এটা ছোট করে, এটা সব আমরা জানি। এগুলো সবগুলো একই টাইপের, ঠিক আছে? এখন আমরা এখানে এই পরিস্থিতিটা দেখে নেই, যেখানে এটাকে কি বলা হয়, এটাকে বলা হয় সেল, CELL, এটা বলা হয় সেল অ্যাড্রেস। যখন বলা হবে এক্সেলে, তখন এক্সেলে বলা হবে যে সেল অ্যাড্রেসটা কি, যে কলাম এবং রোর মিলিত যে স্থান এটাকে কি বলা হয়, সেল। কলাম এবং রোর মিলিত স্থানকে সেল বলা হয়। যেরকম 3 নদীর মোহনা থাকে না, 3 নদীর মোহনা কোথায়? চাঁদপুরে। এখানে হলো ধরো 2 নদীর মোহনা, এ এবং অন দুইটা মিলা একটা সেল হয়েছে। এই সেল, জেলখানারও সেল থাকে, যে কোনো ক্যাবিনেটের একটা সেল থাকে, তাক থাকে, যেটা সেল বলে এখানে তাক বোঝানো, তাক নিয়ে তাক বুঝতে পারো, বুঝছো নি? তাকের মধ্যে অনেকগুলো অপশন থাকে না, খোপ থাকে, অথবা এক একটা পার্ট থাকে, এক একটা ঘর থাকে, এক একটা ঘর। এখন এখানে যদি বলা হয় তুমি A1 সেলে যাও, A1 সেল মানে এ এবং অন, কলামের এ, রোল হলো অন, দুইটা মিলা কি হয়, সেল অ্যাড্রেস হয়। যদি বলি যে A1 দেখো, সূত্র A1 চিনবে, কম্পিউটার এই ঘরটাতে চিনবে না, চিনবে কি A আর 1 দুইটা মিলে আমাদের হবে, নাম দাঁড়াবে কি, সেল অ্যাড্রেস। এটার নাম হবে ধরো A1। ক্লিয়ার? A1। এখন ধরো সেল অ্যাড্রেস, ধরো এখানে লিখলাম 1200, এখানে লিখলাম 1300। তাহলে এটা হলো, এটার নাম কি, A2 না, এটার নাম কি A3, ঠিক আছে? এখন যখন কোনো কম্পিউটারে যখন আমি এই দুইটা ফাইল যখন যোগ করব, ধরো এই ঘরে এসে যদি আমি এটা যোগ করতে চাই, এই ঘরটাতে ইকুয়াল, দেখো কি হয়, ইকুয়াল, এই দুইটা ধরুন টান দিলাম, A2 আর A3 আসছে না এখানে, আমার কিন্তু 1200 আর 1300 আসে নাই, দিয়ে ওকে দিলাম। এখানে কি বলছে, ভ্যালু আসছে ইকুয়াল 1200 এবং 1300 মিলে আমার যে ভ্যালু আসার কথা, ইকুয়াল সাম, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজিং। তার মানে আমার যে আগে যে ফর্মুলাটা দিছি, মানে আমার ফর্মুলা আগে সেট হয় নাই, সেজন্য আমার ভ্যালু আসে নাই। আমি এখন ফর্মুলা দিছি, সেজন্য আমার ভ্যালু আসছে। ফর্মুলাটার নিয়ম হলো ইকুয়াল সাম, যোগের নিয়ম এক্সেলে, ইকুয়াল সাম
ফার্স্ট ব্র্যাকেট A2 কোলন A3, আবার তুমি যদি এখানে প্লাস দাও তাহলেও কাজ করবে। ঠিক আছে? এখন যে স্যার আমি তো এটা হাতে লিখবো না, তুমি তো হাতে কোনো জায়গায় লেখো না, তুমি এটা মুছে দিও আবার। ইকুয়াল তুমি লিখবা শুধু ইকুয়াল সাম ফার্স্ট ব্র্যাকেট এটা কোলন লাস্ট ব্র্যাকেট, লাস্ট অপশন যেটা দিয়ে ক্লোজ দিয়ে দিবা। তোমার যদি এরকম 1000ও থাকে তুমি তাই করতে পারো। আবার যদি তুমি নিজে সরাসরি টান দিয়ে দাও তাহলেও নিয়ে নিবে, দিয়া ইন্টার দিয়ে দাও, নিচে না এখন। তার মানে আমি A2 এবং A3 কেন লিখলাম? তার মানে কম্পিউটারে দুইটা জিনিস চেনে, আমার 1200-1300 সে চিনি না, ও ঘরে যা আছে সেটা নিয়ে সে কাজ করে। ক্লিয়ার? এখন আমি এটা মুছে দিয়া যদি এরকম করি, কিরকম ইনসার্ট, এখানে ফর্মুলাস আছে, ফর্মুলাসের মধ্যে অটো সাম আছে, এখানে সাম দিলাম, সাম দেওয়ার পরে অটোমেটিক্যালি ফর্মুলাটা নিয়ে নিছে। আমি কিন্তু কিচ্ছু লিখি নাই আর, আমি এই দুইটারে সিলেক্ট করছি, দুইটা অথবা ওই ঘরে কার্সর রাখছি, ঘরে কার্সর রেখে আমি ইন্টার দিলাম, হয়েছে না? আমি আবার মুছে দিচ্ছি। আমার হোমের মধ্যেও এই সামটা আছে, এই যে জায়গা সাম, দেখছো নি? দিয়া ইন্টার দিলাম, আবার মুছে দিলাম, আবার এখানে সাম, দেখছো এই চিহ্নটাতে ক্লিক দিলেই, এই চিহ্নটাতে ক্লিক দিলে সরাসরি আমাকে এটা নিয়ে নিচ্ছে। আমার কার্সরটা কোথায় রাখছি? ধরো কার্সরটা আমার এই ঘরে, আমি চিহ্ন দিলাম এই ঘরে, দিয়ে আমার ইন্টার দিলাম, নিয়ে নিছি, তাহলে আমার অটোমেটিক্যালি সূত্র বসে গেল। আর তুমি যদি হাতে বসাতে চাও আমি যেভাবে দেখালাম সেভাবে বসে যাবে। যেমন এটা হলো যোগ করার নিয়ম এক্সেলে, যেটা কেন দেখালাম, A1 A এবং 1 মিলে যেরকম A1 হয়, A1 হয়, অনুরূপভাবে এটাকে A2 বলা হয়, এটাকে A3 বলা হয়, এই A2 এবং A3 মিলা এখানে ফল হয়, রেজাল্ট হয় এটা। এটা হলো এক্সেলে যোগের নিয়ম। আচ্ছা, আমরা এখন আসি যে এই ঘরটাকে তাহলে আমি স্যার বড় করবো কিভাবে? আরো বড় করতে চাইলে এরকমভাবে এটা এই চিহ্ন দিয়ে মূলত সিলেক্ট করে, কাজটার চাপ দিয়ে ধরে এদিকে যাবে বরাবর। ঠিক আছে? বাম বাটন সবকিছু বাম বাটন কাজ। আবার এখানে কার্সর ধরে এই চিহ্নটা যখন আসবে নিচের দিকে চাপ দিলে আবার এটা বড় হবে। এখন আমরা চাচ্ছি যে সবগুলা গড় এক সমান হবে, যেমন এই গড়ের সমান হবে। তাহলে এই গড়ের মাপ কত? এখানে ক্লিক দিলে 45.75। তাহলে আমরা এখানে মাঝখানে একটা গড় নেব, মাঝখানে চাপ দিয়ে ধরবো, 47.75 হলে ছেড়ে দেব। এই 48, 46 এটা আপ ডাউন করাইলে কি হবে? 47.75 আসবে, 47.25, এই যে 47.75 আসছে, দেখছো? এটাকে ধরে টান দিয়ে ধরে ছেড়ে দিব, তার মানে আমার সকল গড় এক হয়ে গেল। এভাবে এক্সেলে সবগুলো গড়কে এক সাইজ করা হয়। ওই যে পিক্সেল যেটা, এই যেখান থেকে কার্সর ধরলেই তুমি একটা মাঝখানে প্লাস দিয়ে ক্লিক ধরলেই চাপ দিয়ে ধরলেই, চাপ দিয়ে ধরে রাখবা, ধরলে তোমাকে শো করবে 45.47 হলো হাইট, 61 পিক্সেলে। ক্লিয়ার? অনুরূপভাবে এটাও ঠিক তাই, এরকমভাবে সিলেক্ট করে তুমি যদি বলে এই ঘরের সমান সবগুলা করবো, তাহলে এখানে তুমি কার্সর এখানে আগে কার্সর দেখে নেবে যে কত আছে, 16.43। তাহলে তুমি এখানে এসে 16.43 বানাও, 16.43 এই যে হয়েছে, দেখছো? দিয়া তুমি সাইডে দেবো, তার মানে সব ঘরে একত্র হয়ে গেছে। ঠিক আছে? এক্সেলে এরকমভাবে রো এবং কলাম একই রকম সাইজ করা হয়। এখন যে স্যার আমি ঘরগুলো তো সব ফাঁকা, তাহলে তুমি অল বর্ডার করো, অল বর্ডার দিলে এই ঘরগুলা চেঞ্জ হয়ে গেল। ঠিক আছে? ক্লিয়ার? এভাবে এক্সেলে কি করা হয়, ঘর এক সাইজ করা হয়, ঘর মার্কিং করা হয়, ঘরে বর্ডার দেওয়া হয়। এই হলো তোমার এক্সেলের কাজ, প্রাইমারি ওয়ার্ক। এগুলা আপাতত আজকে এ পর্যন্তই থাক। আর এগুলাতে তুমি যদি যেমন এখানে যদি দিতে চাও ভ্যালু, এখানে যদি সেল, অথবা তুমি যাই কিছু লিখতে চাও, যদি এখানে তুমি লেখো রোল আইডি নাম্বার, এখানে যদি তুমি লেখো নেম,
এখানে তুমি যদি বলো এফ নেম, ফাদার নেম, ফাদার্স নেম, এখানে যদি লেখো মাদার্স নেম, এখানে যদি লেখো ভিলেজ, এখানে যদি তুমি লেখো পোস্ট অফিস, এরকমভাবে লিখে লেখাগুলো তো সব একত্র একই হয় না, তাই না? কারণ আমি এই যে এরকমভাবে দিলাম, দিয়া এই জিনিসটা একদম উপরে উঠে দেই, একদম উপরে মিডল এই লেখাটা সবগুলো লেখা ধরে যদি আমরা মাঝখানে দেই, মাঝখানে এইখানে দিলে যে এইখানে আসবে। আবার যদি এক সাইডে দিতে চাই এক সাইডে থাকবে, যেখানে দিতে চাই সেখানে যাবে। আর লেখাগুলোর বোল্ড করতে চাইলে এই, ইটালিক করতে চাইলে এই, আন্ডারলাইন করতে চাইলে এই, ঠিক আছে? লেখাগুলোর ফন্ট আরো বড় করতে চাইলে এরকমভাবে 16 এভাবে বড় করা যায়। ক্লিয়ার? মানে যারা আবার কালার করতে চাইলে কালার, এরকম করতে চাইলে এই যে এরকম লেখাগুলোর ফন্ট সাইজ করে চেঞ্জ করে, এগুলো তো আমরা জানি যে ফন্ট চেঞ্জ করা যায় কি দিয়ে, লেখার ফন্ট চেঞ্জ করে, ফন্ট কালার চেঞ্জ করে এটা দেয়া, আর লেখার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে এটা দিয়ে। ক্লিয়ার? এটাকে আমি যদি সেভ করো তাহলে সে থাকবে। আমি এতক্ষণ কাজ করছি সেভ করিনি, যে এখন কন্ট্রোল এস চাপলাম, এই যে একটা আসতেছে না বারবার, তার মানে সেভের সেভ করলাম, এলাকাটারে সেভ করলাম, ক্লোজ দিলাম, আবার ফাইলটা ওপেন করলাম। আমার ফাইল কি এইটা? টিটিসি এক্সেল ফাইল? হ্যাঁ এইটাই, এই ফাইলটাই আমি কাজ করলাম। ক্লিয়ার? যারা এমএস ওয়ার্ডে প্র্যাকটিস করতেছো করতে থাকো, বাকি যারা কাজ পারো, এক্সেল শিখতে চাও, যে আমার এমএস ওয়ার্ডে পারি, তাহলে এক্সেলে এইভাবে চলে আসবা। আমি কাজ দেখায় রাখলাম অ্যাডভান্স, তোমরা যেন আমাকে বলতে না পারো যে স্যার আমরা তো ক্লাস সব শেষ এমএস ওয়ার্ডে, আমরা বাড়তি কী প্র্যাকটিস করবো, বাড়তি প্র্যাকটিসের জন্য এটা রেখে দিলাম। আমি অ্যাবসেন্স থাকলেও জানো তুমি, মানে ক্লাস তুমি অ্যাবসেন্স থাকলেও যেন তুমি এটা করতে পারো, এই দেখে নিতে পারো, তুমি যেন প্র্যাকটিস করতে পারো সিঙ্গেলে সিঙ্গেলে, যেন আমার উপরে যেন নির্ভরশীল না থাকতে হয়। সেই জন্য অ্যাডভান্স কাজ দেখায় রাখা। কথা বলো নাই? তোমার কোনো কারণে এমএস ওয়ার্ডে বিরক্ত আসছে, একই কাজ বারবার করতেছি, ভালো লাগতেছে না, তুমি এক্সেলে চলে যা, তুমি প্র্যাকটিসটা করো, ভালো লাগবে, মজা পাবা। এই জন্য মূলত অ্যাডভান্স দেখায় রাখলাম। ঠিক আছে?